নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, একদিন এক ভূমিতে। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, একদিন এক ভূমিতে। লেখিকা আশাপূর্ণা দেবী। ঘুমটা ভেঙে গেল সীতার। অকারণে অথবা আদৌ ঘুমায়নি কে জানে। চুপচাপ তো পড়ে আছে অনেকক্ষণ। জল খাবে বলে উঠল। হাত বাড়িয়ে মাথার কাছে টুলের ওপরে রাখা টেবিল ল্যাম্পটার সুইচটায় হাতটা একটু ছুঁয়েই হাত সরিয়ে নিল। জানালা দিয়ে আসা রাস্তার আলোর আভাসে দেখা গেল আলোটা আড়াল করা মোটা ব্রাউন পেপারের টুকরোটা বাতাসে উড়ে কোথায় পড়ে গেছে। আরও দেখতে পেল পাশের সরু খাটটার মশারির মধ্যে দিদি অঘোরে ঘুমাচ্ছে। অঘোর? তা আপাতত তাই, কিন্তু ওই গাঢ় গভীরতার মধ্যেও চোখে আলোর ঝিলিক লাগলেই দিদির ঘুম ভেঙে যাবে। তাই যায়। অতঃপর ওই ভেঙে যাওয়া লোকসানটাকে দিদি এমন পর্যায়ে তুলবে যেন তার ভারী শখের একটা দামি ফুলদানি কি পুতুল কেউ ইচ্ছে করে আছড়ে ভেঙে দিয়েছে। অতএব বাকি রাতটা যতক্ষণ না সীতা নিজে জোর করে অঘোর হবে, ততক্ষণ তাকে কেবলই দিদির পাশ ফেরাফেরির শব্দ আর উহ, আহ, বাবা, মা শুনতে হবে। দুটো বিপরীত প্রকৃতির মানুষকে যদি বাধ্য হয়ে এক ঘরে শুতে হয়, তার থেকে জ্বালা আর কি আছে। অথচ 28-30-এর দুটো যুবতী মেয়েকে সেই জ্বালায় জ্বলতে হচ্ছে রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর। কে জানে বহিরঙ্গের এই জ্বালার সঙ্গে আরও কোনো দুরন্ত জ্বালা অবস্থাটাকে ক্রমেই অসহনীয় করে তুলছে কিনা। তবে বহিরঙ্গটাও তো কম নয়। সীতার ঘুমের আগে বেশ খানিকক্ষণ গল্পের বই না পড়লে চলে না, না হলে ঘুম আসে না। আর গীতার? রাতে খেয়ে এসে ঘরে ঢুকেই ঘর অন্ধকার করে না ফেললে চলে না, ঘুম বিগড়ে যায়। সীতা পাখাটাকে সারা রাত ফুল ফোর্সে চালিয়ে রাখতে চায়, আর গীতার ওই ফুল ফোর্সটা একদম অসহ্য। তার নাকি তাতে মাথা ভারী হয়, পা ব্যথা করে, সর্দি এসে যায়। সীতা বলে, সারাদিন তো পর্দা চাপা, রাত্রিরে রাস্তার দিকের জানালা দুটোর পর্দা সরিয়ে রাখি বাবা, একটু আকাশ দেখি। গীতা হা হা করে ওঠে। রাত্রিরের আকাশ চোখে পড়লে নাকি ওর গা ছমছম করে। এমনি আরও কত কিছু ছোটখাটো ব্যাপারে বৈপরীত্য। সীতা বাদ প্রতিবাদ করে, ঝঙ্কার দেয়, দিদিকে গুরুজনের সম্মান মাত্র না দিয়ে যাচ্ছে তাই করে। তবু গীতারই জয় হয়, কারণ সীতার প্রতিবাদ সরব আর গীতার প্রতিবাদ সজল। পরেশ সরকার রাত দুপুরে ওদের ওই কথা কাটাকাটি শুনতে পেয়ে শেফালি সরকারকে বলে, তোমার এই বুড়োধারী মেয়ে দুটো এখন বাচ্চার মতো ঝগড়া খুনসুটি করে কেন বলো তো? শেফালি সরকার কখনো বলে, ওরাই জানে। কখনো বলে, আর কিছু করার নেই বলেই বোধ হয়। এই তো বললে ধাড়ি মেয়ে, তাদের আবার বকতে যাব কি? অতএব ঝগড়া প্রতিবাদ থেকেই যায়। তবে এখন তো তবু একটু ভালো। আগে তো শুধু এক ঘরেই নয়, এক বিছানাতেই শুতে হতো। কিন্তু সীতা হঠাৎ একদিন আবিষ্কার করলো, মশারির মধ্যে শুলে নাকি তার প্রাণ হাঁপায়, দম বন্ধ হয়ে আসে। অথচ গীতা মশারি ছাড়া শোবার কথা ভাবতেই পারে না। গীতা বলল, তা দম বন্ধ হয়ে আসবে না কেন? রাতে শোবার আগে যত রাজ্যের গোয়েন্দা গল্প পড়া, তার খুন, জখম, চুরি, ডাকাতির বিভীষিকাগুলো বুকে চাপে। সীতা সে কথায় কান দিল না। মার কাছে আবেদন নিবেদন ক্রমে ধর্ণা পাড়ার পথ ধরে বিছানা আলাদা করে ছাড়ল। দুটো সরু চৌকি পাশাপাশি জুড়ে একটা ডাবল বেডে রূপান্তরিত করে দুই মেয়ের শোবার ব্যবস্থা করা হয়েছিল। তাদের প্রায় শৈশব থেকেই, কারণ তখন মার ঘরে নতুন খোকার আবির্ভাব ঘটেছে। তদবধি দুই বোন মা বাপের চোখের আড়ালে এক শয্যায়। হাত পা ছোড়াছড়ি, বালিশ ফেলাফেলি, নালিশ ফরিদ এবং আবার গালগল্প, হি হি হাহার জোয়ারের ঠেলায় শৈশব, বাল্য, কৈশোর সব পার হয়ে এসে সীতার হঠাৎ ওই দম বন্ধর অনুভূতি। আবেদন শুনে মা চোখ কপালে তুলেছিল।
শুধু খাট দুটো সরিয়ে আলাদা করলেই হবে? আলাদা লেপ, তোশক, মশারি, চাদর চাই না? এক্ষুনি সেসব পাচ্ছি কোথায়? তোদের বাপকে বলতে গেলে তো। সীতার উক্তি, জানি খিঁচিয়ে উঠবেন। ঠিক আছে, আমারও সব লেপ তোশক কিছু লাগবে না, শুধু দুটো চাদর হলেই চলবে। আর মশারির তো কথাই ওঠে না। ওর জন্যই দম আটকে আসা। মা রেগে গিয়ে বলেছিল। এতদিন তো বেশ চলছিল, হঠাৎ দম আটকাতে বসলো কেন শুনি? কি জানি, বোধহয় দমটা ফুরিয়ে আসছে বলে। কথার কি ছিরি মেয়ের, মশার কামড়ের কথা মনে পড়ছে না? কত বৃহৎ বৃহৎ মশার কামড় হজম হয়ে যাচ্ছে মা, তা তুচ্ছ একটা প্রাণী মশা। মা বেজার মুখে চলে গিয়েছিল। তবে শেষ অবধি ওই ভিন্ন হাঁড়ির ব্যবস্থাটা চালু হয়েও গিয়েছিল। মহিলাকে খোদ জায়গায় খিচুনি টিচুনিও খেতে হয়েছিল, তাতে সন্দেহ নেই। কারণ আমার কিছু লাগবে না বললেই তো আর নিশ্চিন্ত হওয়া যায় না। তাছাড়া গীতার তো এমন উক্তি নেই, জোড়া চৌকি টেনে আলাদা করে ফেললে ডাবল বেডের মাল মশলা তো কারোরই কাজে লাগবে না। অথচ পরেশ সরকার লোকটা পয়সা জিনিসটাকে খরচ করবার বস্তু বলে মানতেই চায় না। শেফালি সরকারকে অতএব সবকিছুই আহরণ করতে হয় যুক্তিতক্ক আর চেঁচামেচির মাধ্যমে। তবু এই ব্যবস্থার সূত্রে সীতা এই টেবিল ল্যাম্পটাও ধার করে ফেলেছিল। দিদির চোখে আলো সয় না, এই গোছের কিছু একটা বলেছিল বোধহয়। জিনিসটা শেফালির বিয়েতে পাওয়া যৌতুকের মধ্যে একটি। যে সময় বিয়েতে শরবতের সেট, ইলেকট্রিক ইস্ত্রি আর টেবিল ল্যাম্প দেওয়াটা খুব চালু ছিল। শেফালির বিয়ের ঘটনাটি সেই সময়কার। অনেকগুলো পেয়েছিল এবং সেগুলো আবার পরবর্তী অন্য বিয়ের কনেকে চালানো করে ফেলেছিল হিসেবি পরেশ সরকার। বাড়তি পড়তি এই একটাই বিছানার চালিতে লেপ কম্বলের সঙ্গে সহাবস্থান করছিল। সীতা তাকে পেড়ে নিয়ে ঘষে মেজে ছোট ভাই গোপালকে বলে বলে একটা বাল বানিয়ে মাথার কাছে প্রতিষ্ঠিত করেছিল। অতঃপর গীতার সুখনিদ্রা অটুট রাখতে ওই ব্রাউন পেপারের আড়াল। এ ব্যবস্থায় গীতাই লাভবান হয়েছে বেশি। তাই হেসে হেসে বলেছিল, পারিসও বাবা তুই, আমার দ্বারা অত হ্যাংলামি পোষায় না। সীতা হঠাৎ স্বভাব ছাড়া গম্ভীর হয়ে বলেছিল, হ্যাংলামি ছাড়া আমাদের কোন জিনিসটাই বা জোটে বল? যেটা পারা গেল না সেটা জুটলই না। গীতা একটু চমকে উঠেই একটা নিঃশ্বাস ফেলেছিল। সীতা হঠাৎ দিদির যত্নে বাঁধা খোপাটা ধরে নেড়ে দিয়ে বলে উঠেছিল, আচ্ছা দিদি, আমি না হয় চিরকাল কেলে শুটকো কাঠঠোকরা, তুই তো বাবা যথেষ্ট সুন্দরী, একসময় দিব্যি রসালোও ছিলি, তবে দুই একটা প্রেমিক জোটাতে পারিসনি কেন? দুই একটা? কত শখ মেয়ের, কুয়োর ব্যাঙের আবার প্রেমিক? তোর মতন চেহারা পেলে আমি এই কুয়োর মধ্যে থেকেও কি করতাম দেখতিস। দিদির মতো চেহারা না পাওয়ায় ভয়ানক কিছু একটা দেখিয়ে দিতে পারে না সীতা। শুধু ঘুমের আগে কড়া কড়া গোয়েন্দা গল্প পড়ে, এলোপাথারির স্বপ্ন দেখে। এগুলো যোগান দিয়ে চলে গোপাল, কারণ তারও এতে স্বার্থ নিহিত। গীতাই ব্যতিক্রম, বলে বাতিক বাতিক। কাজেই ওই কাগজের আড়ালের ব্যবস্থা। তা এখন তো আড়ালের কাগজটা বাতাসে উড়ে পড়ে গেছে। সীতা আলোটা জ্বালতে গিয়ে হাত সরিয়ে নিয়েছে। জানালা দিয়ে আসা আবছা আলোতেই মশারির বালাইহীন বিছানা থেকে নেমে পড়ল সীতা। সাবধানে দেয়াল ধরে ধরে সরে এলো কুজো থেকে জল ঢেলে নিয়ে গেলাসটাকে জানালার ধারে নিয়ে এসে নিরীক্ষণ করে দেখল, না, পোকা টোকা কিছু নেই মনে হচ্ছে। অন্ধকারে তো সেটাই ভয়। নিশ্চিন্ত হয়ে চুমুক দিতে যাচ্ছে, সেই মহা মুহূর্তে কোথা থেকে যেন একটা মর্মান্তিক আর্তনাদ আকাশে ওঠার পথে এই জানালা দিয়ে ছিটকে এসে আছড়ে পড়ল। অবশ্য এই একটা জানালা দিয়েই নয়, কাছে পিঠে যত খোলা জানালা পেল ঢুকে পড়ে আছড়ালো। কিন্তু ঠিক এই সময় কি কেউ কোথাও জল খেতে উঠেছে তাই শুনতে পাবে? কে জানে। গীতাও তো অঘরে। সীতা জলটা খেতে ভুলে গেল। মেয়ে গলার আর্তনাদ না, অথচ যেন জান্তব। কোন মেয়ের? একেবারে এত কাছে। মার গলা থেকে এই রকম একটা জান্তব আর্তনাদ বেরিয়েছিল না একদিন? হ্যাঁ, বেরিয়েছিল। হঠাৎ যেদিন মামার বাড়ির চাকর এসে খবর দিয়েছিল সীতাদের ছোট মেশো লরি চাপা পড়ে থেঁতলে মারা গেছে। কিন্তু সে তো দিনের বেলা, এখন এত রাত্রে কে কোথায় কি খবর আনবে? সীতা বুঝতে পারছে না এখন কত রাত। সাবেকি একটা প্রায় অন্ধকার হয়ে যাওয়া ক্লক খাবার ঘরের উঁচু দেয়ালে টাঙানো আছে। আগে বাজত, ঘন্টায় ঘন্টায় জানান দিত,
এখনো আমি আছি, এখনো চলে, তবে আর বাজে না। অতএব কাছে না গেলে কিন্তু যাবার উপায় নেই। সীতাদের আর তার মা বাবার ঘরের মধ্যবর্তী ঘরটাই খাবার ঘর। রাতে মা ওদিক থেকে ছিটকিনি লাগিয়ে ঘরটাকে সেফ করে তবে শুতে যায়। খুব আস্তে ঠেলে ছিটকিনিটা, সামান্য একটু খুট করে শব্দ হয়, তবু ছিটকিনি লাগানোর ওই খুট শব্দটা কি দাহকারী অন্তত গীতার কাছে? গীতার মনে হয় মা যেন তাদের মায়ের নিজস্ব এলাকার বাইরে ঠেলে ঠেলে ফেলে দিয়ে যায়। তেতো গলায় বলে, আচ্ছা সীতা, এই খাবার ঘরটায় এত কি হিরে মুক্ত আছে রে, তাই মা সামলায়? সীতা হেসে ফেলে, না না, তোর আর কোনো কালে বুদ্ধি হবে না। হিরে মুক্ত ও ঘরে কেন, এই ঘরেই তো মজুত রে। সেটাকে নিজের মুঠোর মধ্যে রেখে দেয় মা, পাছে ছিটকে কোথাও হারিয়ে যায়। আশ্চর্য, আমরা কি রাতে পালিয়ে যাব নাকি? হয়তো তাই ভাবে। যারা কখনো কেউটে গোখরো চোখে দেখেনি তারা জলঢোরা দেখেও ভয় পায়। আমার ভীষণ খারাপ লাগে রে, রাগ ধরে। আহা, খারাপ লাগা, রাগ ধরা, এই সামান্যটুকুতে খরচ করে মরিস? এই সামান্যটুকুতেই খরচ করে মরিস? তবে হ্যাঁ, রাতে ঘড়িটা দেখতে পাই না বলে এক এক সময় আমার খুব খারাপ লাগে। এখনো সেই খারাপটা লাগলো সীতার। বুঝতে পারল না কত রাত, অথচ কেউ চেঁচালো আর সীতার মনে হলো মায়ের গলা। এখন আর সীতা দিদির ঘুমটাকে আস্ত রাখবার চেষ্টা করল না। ফট করে ঘরের বড় আলোটা জ্বেলে ফেলে মশারি শুদ্ধই দিদির গাটা খামচে ধরে বলল, দিদি, এই দিদি, শুনতে পেলি? আহ, ইস। গীতা মাথার বালিশটা টেনে চোখের ওপর চাপা দিয়ে পাশ ফিরে বলল, দিলি তো ঘুমটা ঘুচিয়ে। রাখ তোর ঘুম, ভীষণ একটা চিৎকার শুনতে পেলি? গীতা সেইভাবেই বলল, শুনলাম একটা, রাস্তায় কত শব্দ হয়। ওঠ, উঠে বস। আমি বলছি রাস্তায় নয়, এই বাড়িতে, ওঠ বলছি। গীতা উঠে বসল। তার মানে এই বাড়িতে কে চেঁচাতে যাবে? মা হতে পারে। আহ, কি যে বলিস, মা শুধু শুধু এত রাত্রিরে চেঁচাতে যাবে কেন? সীতা এখন দিদির মশারিটা ঠেলে দিয়ে তার বিছানার ধারে বসে পড়ল। শুধু শুধু না হতে পারে, ভীষণ কোনো বিপদ হতে পারে। যা, গীতা বলল, ঢুকিয়ে দিলি তো এক গাদা মশা, মাঝরাত্রিরে বিপদ হতে যাবে কিসের? সীতা খুব অমোঘ প্রত্যয়ের গলায় বলল, বিপদ তো হঠাৎই হয়। তাহলে মা একবার চেঁচিয়েই চুপ করে যেত। হয়তো আর চেঁচাতে পারল না, হয়তো ভয়ানক কিছু একটা ঘটে গেছে, খোঁজ নেওয়া হবে না? কি করে, দরজা ভেঙে? বন্ধ দরজাটার দিকে বিষ দৃষ্টিতে তাকালো গীতা। দরজায় ধাক্কা দে না। আমার দায় পড়েছে, তারপর উঠে এসে যখন বলবে দরজা ধাক্কাচ্ছিস কেন, তখন? আর যদি, সীতা উত্তেজিত হলো, যদি ভীষণ কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে ওরা নিজেরাই এসে ডাকতো। আহ, বলছি তো, যদি এসে ডাকার মতো ক্ষমতা না থাকে? আচ্ছা, তিনটে মানুষের একসঙ্গে কি হবে বলতো ঘুমের আগে? খবরদার আর ওইসব ডিটেকটিভ বইগুলো পড়বি না বলছি। দিলি ঘুমটার 12টা বাজিয়ে। গীতাও উঠে এক গ্লাস জল খেলো, খট করে সুইচটা অফ করে দিল, শুয়ে পড়ল। আর তারপর নিজের মনকেই প্রবোধ দিতে হয়তো স্বগতোক্তি করল, কিছু না হলে কেউ একবার চেঁচিয়েই চুপ করে যায়। রাস্তায় কোথায় কি শুনলি? আর এখন মরি আমি সারা রাত মাথার যন্ত্রণায়, বলল। কিন্তু একটু পরেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসার শব্দ পাওয়া গেল। সীতারই ঘুমের 12টা বেজে গেছে। সীতা শুয়ে শুয়ে ভাবতে থাকে, এমনও কি হতে পারে না, হাঁপানি রোগী পরেশ সরকার হঠাৎ ঘুমের মধ্যে নিঃশব্দে হার্টফেল করে পড়ে থেকেছিল, আচমকা সেটা টের পেয়ে পাশের শোয়া শেফালি সরকার মর্মান্তিক ওই আর্তনাদটা করেই অজ্ঞান হয়ে গেছে। অতএব দুবার চেঁচাতে পারেনি। গোপাল মেজে 9 ফ্লোর থেকে সে চিৎকার শুনতে পায়নি, অথবা শুনেও রাস্তার শব্দ ভেবে পাশ ফিরে শুয়েছে। গোপাল অনেকদিন পর্যন্ত মা বাপের ঘরে শুয়েছিল। গোঁফ গজানোর পর বিদ্রোহ শুরু করে ওই মেজে 9 ফ্লোরটা আদায় করে নিয়েছে। ওটাতে বাড়ির যত আবল তাবল জিনিস থাকতো, সেগুলো কোথায় পাচার হলো কে জানে। ওখানে গোপালের শৌখিন বিছানা, নাইলনের মশারি, খুদের ট্রানজিস্টার, স্টারদের বহু ভঙ্গিমায় সব ছবি সম্বলিত সিনেমা পত্রিকা,
দেশলাই ও সিগারেটের বাক্স নিয়ে একচ্ছত্র সাম্রাজ্য। দিদিদের পর্যন্ত সাধ্যপক্ষে ঢুকতে দেয় না। দিনে রাতে দরজাটা সমানভাবেই চেপে বন্ধ, বেরিয়ে যাবার সময় তালা লাগিয়ে যায়। অতএব গোপালের কানে সেই শব্দ না পৌঁছতেও পারে। একখানা ঘরের তফাতেই সেই একখানা পরিচিত ঘরের এক অপরিচিত দৃশ্য কল্পনা করতে লাগলো সীতা। একটা মৃত পুরুষ দেহের কাছে একটি অচৈতন্য নারী দেহ। কেউ কোথাও নেই তাদের দেখবার, অথচ ওই মানুষ দুটোর দুটো দস্যি মেয়ে আর্তনাদ শুনেও একবার ঘুম ভেঙে উঠে দ্বিতীয়বার পাশ ফিরে ঘুমের সাধনা করছে। এই সময় সীতার মাথার মধ্যে সেই ছিটকিনি বন্ধ করার খুট শব্দটা চড়াত করে উঠল। সীতার একটা বিজাতীয় আক্রোশের উল্লাস এলো। সীতা একটা প্রতিপক্ষের ভঙ্গিতে মনে মনে উচ্চারণ করল, কেমন এখন বোঝো? সীতা আবার উঠে জল খেল। তারপর জানালার ধারে দাঁড়িয়ে দেখল কোথাও কোনো উল্টোপাল্টা নেই। আকাশটা যেমন ছিল তেমনি, আলো নিবানো নিবানো বাড়িগুলো যেমন থাকে তেমনি। ওদিকে মা বাবার ঘরের একেবারে দেয়াল ঘেঁষা 5তলা ফ্ল্যাট বাড়িটা অন্ধকারে একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। শুধু কোনো কোনো এক একটা জানালা থেকে শয়তানের চোখের মতো লালচে লালচে আলো দেখা যাচ্ছে। আবার এসে শুয়ে পড়ল সীতা। দিদির ঘুমের 12টা বেজে যাওয়ার কোনো লক্ষণ নেই। সীতা কি আবার ওকে নাড়া দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়ে বলে উঠবে, দিদি তুই কি, তুই কি? কিন্তু বলে কি হবে? দিদি নির্লিপ্তভাবে বলবে, খবরটা নিতে যাওয়া হবে কি রে, দরজা ভেঙে? থাক তবে, ততক্ষণ অপেক্ষা করা যাক যতক্ষণ না পুলিশ এসে পরেশ সরকারের বন্ধ দরজা ভেঙে ঢুকে পড়ে ওই আর্তনাদের রহস্য উদ্ঘাটন করে। সীতার ঘুম আসছে না। সীতা তাই ভাবতে লাগলো, রহস্য থাকাও তো অসম্ভব নয়। পরেশ সরকার নামের ব্যক্তিটি হার্ট ফেলই করেছেন এমন তো নাও হতে পারে। ওই ঘরটার সামনেই তো একটা ছোট ব্যালকনি, যেটাকে এই বাড়িটার সম্পদ বলে মনে করে গীতা আর সীতা, এবং শেফালি সযত্নে তার যুবতী মেয়েদের সেই সম্পদ থেকে বঞ্চিত করে রাখে। হয়তো সেই ব্যালকনির দিকের দরজাটা খোলা ছিল, আর সেই পথ দিয়ে ঢুকে পড়েছিল কিছু দুর্বৃত্ত। পরেশ সরকার যে ব্যাংকের বদলে বাড়িতে টাকা রাখাই বেশি নিরাপদ মনে করে, সে কথা হয়তো ওরাও জেনে গেছে। ওরা কি পরেশ সরকার হাঁপানি রোগী বলে রেয়াত করবে? আচমকা শরীরের কোথাও ছুরি বসিয়ে দিয়ে চাবি চাইবে? তাই হয়েছে। হয়তো সেই বসানোর মুহূর্তেই ওই জান্তব শব্দটা উচ্চারিত হয়ে উঠেছিল রাত্রির স্তব্ধতা ভেদ করে। তারপর উঁচনো ছুরির সামনে নিথর স্তব্ধতা। সীতা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছে। ওরা দ্রুত আলমারি, দেরাজ, বাক্স, বিছানার তলা হাঁটকে পরেশ সরকারের এতদিনের সঞ্চিত অর্থ সম্ভার, আইনি বেআইনিভাবে আহরিত এবং মিতব্যয়িতার পথে বর্ধিত, সাফাই করে যে পথ দিয়ে ঢুকেছিল সেই পথ দিয়ে বেরিয়ে গেল টপাটপ। ঘরের মধ্যে রক্তাক্ত বিছানায় পড়ে রইল পরেশ সরকারের অসাড় দেহখানা, আর মাটিতে পড়ে রইল শেফালি সরকারের অচৈতন্য দেহটা। সীতা ভাবল, আর আমরা এখানে রইলাম নিষ্ক্রিয়ভাবে যতক্ষণ না পুলিশ এসে দরজা ভাঙবে। কিন্তু দরজা কেন ভাঙতে হবে? মা কি তখনও অজ্ঞান হয়ে পড়ে থাকবে? তা হয়তো থাকবে, কে বলতে পারে হার্ট ফেলের ঘটনাটা ওই ক্ষেত্রেই হয়েছে কিনা। তার মানে সীতা আর গীতা নামের দুটো মেয়ে এক রাত্রের মধ্যে অভিভাবক শূন্য হয়ে গেল। মাথার ওপরে কেউ থাকলো না। আশ্চর্য! আমার কেন কান্না আসছে না? মর্মান্তিক একটা জান্তব গলায় ফেটে পড়ছি না কেন? আমি মনে হচ্ছে সব কি ছায়া ঝাপসা, আমিও তাই হয়ে গেছি। কোনো অনুভূতি আসছে না আমার। একটু পরে মনে হলো আসছে অনুভূতি। মনে হচ্ছে ও ঘরে এখন ঘটে যাওয়া ওই ঘটনার দৃশ্যটা দেখে দিদির মুখটা কেমন হয়ে যাবে। এখন সীতা একটা প্রতিহিংসা চরিতার্থতার পৈশাসিক উল্লাস অনুভব করল। তারপর সীতা সেই সকালের আশার আশায় মিনিট গুনতে লাগলো। সীতার মাথার মধ্যে প্রতিটি মিনিট সেকেন্ডের পায়ের শব্দ ধ্বনিত হতে থাকলো। সীতা প্রাণপণে চোখটা বুজে রইল। অনেকক্ষণ পরে, হয়তোবা যুগ যুগান্ত পরে, সীতা সকালের পায়ের শব্দ শুনতে পেল। দরজায় বেল বেজে উঠল করর করে। তার মানে বাসন্তী এলো। 5 বাড়ি কাজ করে বেড়ানোর বাসন্তীর দিনের শুরু উষা লগ্নের প্রাক্কালে।
সীতাদের একতলার ভাড়াটেদের বাড়িতেও বাসন্তীর শুভ আবির্ভাব প্রতীক্ষিত, তাই দরজা খোলার দায়টা ওরাই পোহায়। তবে বাসন্তী প্রথমেই উঠে আসে দোতলায়, এসে সিঁড়ির দরজাটা ধাক্কায়। সেই ধাক্কাটা শুনতে পেল সীতা, কিন্তু এ ঘর থেকে বেরোবার আর কোনো পথ নেই ওই খাবার ঘরের মধ্যে দিয়ে ছাড়া, যেখানে ছিটকিনি। সীতা তাই দৌড় ধাক্কানোটা শুনতে লাগলো, রোজ যেমন শোনে। তারপর সীতা দরজাটা খোলার শব্দ পেল, তার মানে শেফালি সরকারের বিলুপ্ত চৈতন্য ফিরেছে। তারপরেই সীতা মায়ের আর বাসন্তীর গলার খুব একটা শোরগোল শুনতে পেল, না আরো অনেক জনের গলা, মার, বাসন্তীর, গোপালের, বোধহয় একতলার ভাড়াটেদের গিন্নির। বাসন্তীর গলায় বেশি জোরালো। বাসন্তী ছোড়ার কথা বলছে, লোহার আলমারি খোলার কথা বলছে, লোহার আলমারি খোলার কথা বলছে, আরও কি সব বলছে, কালো গাড়ি, 3-4টে ছেলে। সীতা এখন বাসন্তীর চোখ দিয়ে পরেশ সরকারের ঘরের দৃশ্যটা দেখবার চেষ্টা করল, পারল না। এখনো অনেক কথা চলছে, এখনো তাই ছায়া ছায়া। এখন সীতা আবার সেই খুট শব্দটা শুনতে পেল। রোজ যেমন সেই ছিটকিনিটা বাসন্তী খোলে, খাবার ঘর সাফ করবার আগে দরজাটা খুলে সীতাদের ঘরটা সাফ করে নেয়। শব্দ শুনেই সীতা উঠে পড়ে ছুটে বেরিয়ে গিয়ে ওদের ঘরে পৌঁছে গেল। চেঁচিয়ে ডেকে উঠল, বাবা! তখন গীতা ওর পিঠটা ধরে নাড়া দিল, সীতা, সীতা, এই সীতা! গীতার স্বর উত্তেজিত। সীতা এতক্ষণে তার সেই জোর করে বুজে থাকা চোখ দুটো খুলল। সামনে গীতার মুখটা দেখতে পেল। মুখটা লালচে, মুখের দুপাশে বাসি চুলের ঝুড়ো চুলগুলো সাপের ফণার মতো দুলছে, আর মুখের ভাবটা খুব উত্তেজিত। কিন্তু এ ঘরটা তো পরেশ সরকারের নয়। গীতা বলল, চেঁচালি কেন? তারপর তেমনি উত্তেজিতভাবেই বলল, কাল রাত্রিরে তুই ঠিক শুনেছিলি, 3-4টে ছেলে বেল টিপে ওদের ঘরে ঢুকে পড়ে, আচমকা পিঠে ছুরি বসিয়ে। সীতা স্থির গলায় বলল, জানি। জানিস? কখন জানলি? এই তো বাসন্তী এসে হইচই করে বলছে। রাত্রিরে তো পাড়ার কেউ টু শব্দও করেনি, অথচ ডলির মা বলল রাত 11:30 নাগাদ চিৎকারটা শুনতে পেয়েছিল। ইস, জানিস পিঠে এমনভাবে ছুরিটা বসিয়েছে। সীতা তেমনি শান্ত গলায় বলল, মারা গেছে? তা জানি না, হসপিটালে নিয়ে গেছে বলেছে। সীতা বলল, আর মা? আরে মাকেই তো মেরেছে, চাবি কেড়ে নিয়ে যতগুলো গোদরেজের আলমারি ছিল সব তছনছ করেছে। সীতা ভুরু কুঁচকে বলল, যতগুলো মানে? একটাই তো। আরে জানালা দিয়ে ওই একটা দেখা যেত বলে কি আর ওদের ওই একটাতে কুলোয়? কালো টাকার বস্তা নানান জায়গায় লুকোনো থাকে। সীতা এখন একটু চঞ্চল হলো, বলল, কাদের কথা বলছিস? কি আশ্চর্য, তুই কি এখনো ঘুমের ঘোরে আছিস নাকি? পাশের ফ্ল্যাট বাড়ির 3তলার ফ্ল্যাটের আগরওয়ালদের কথা বলছি তো। বললাম না মিসেস আগরওয়ালকে ছুরি মেরে। আগরওয়ালদের বাড়ি? সীতার কণ্ঠস্বরে যে প্রশ্নটা উচ্চারণ করল সেটা বিস্ময়ের, নির্লিপ্ত ঔদাসীন্যের, না হতাশার? বাসন্তী এসে ঢুকলো নেতা বালতি নিয়ে, সাঁই সাঁই করে হাত চালিয়ে ঘরটা মুছতে মুছতে বলল, একতলার মেসমশাই বলেছে ব্যাংকে তো ওদের লাখ লাখ টাকা, বাড়ির মধ্যে তো শুধু কালোবাজারি টাকা, গেলে আবার হবে, ওতে সভ্যশান্ত হবে না, আর গিন্নিও বেঁচেই উঠবে। পুলিশের কাছে যখন অত কথা বলতে পেরেছে, সর্বনাশটা আবার তা হলো ওই মেয়ের। মেয়ে? চমকে উঠল সীতা। মেয়ে মানে? মা, মেয়েটারে মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে গেল না, সেই যে ড্যাবকা মেয়েটা, পাজামা পাঞ্জাবি পরে কলেজ যেত আসতো গাড়িতে চেপে। বালতি টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেল শেষ কথাটা ছুঁড়ে মেরে। কালো রঙের গাড়ি, আমাদের বস্তি থেকে তো সবই দেখা গেল। কেউ বেরোলো না? খেয়ে বেরোবে দিদি, কার প্রাণ এত সস্তা? কথার শেষটা সিঁড়িতে নামতে নামতে সীতা একটা গভীর পরিতাপের নিঃশ্বাস ফেলল, গীতাও। হয়তো দুজনারই চোখের সামনে সেই পাজামা পাঞ্জাবি পরা মেয়েটার চেহারাখানা ভেসে উঠল, কিন্তু কেউই সে কথা নিয়ে কিছু বলল না। সীতা একবার দিদির মুখের দিকে তাকালো। এখন আর দিদির মুখের সেই উত্তেজিত আরক্ত ভাবটা নেই, ফিকে মরে গেছে। সীতা একটু তিক্ত ব্যঞ্জনাময় হতাশ হাসি হেসে বলল, তখনই বুঝেছিলাম
এই আলু ভাতে মার্কা ভাগ্যে আবার এসব হতে যাচ্ছে। রাবিশ। কেন? ঘটনাটা পরেশচন্দ্র সরকারের ঘরের দেওয়ালের ওপারে না হয়ে এপারে হতে পারতো না? গীতা বোনের দিকে একবার মাত্র তাকিয়ে দেখল। প্রতিবাদে প্রখর হয়ে উঠল না, ধিক্কারে ফেটে পড়ল না। বিবর্ণ দেওয়ালে ঝোলানো একখানা কোণ ছেঁড়া ক্যালেন্ডারের দিকে চোখ ফেলে জীবনে বোধহয় এই প্রথম ছোট বোনের কাছে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, যা বলেছিস।